তোমার সাথে আমার যায় না, নিজেকে কখনো কি দেখছো তুমি যে আমার সাথে প্রেম করতে চাও? তোমার সাথে এতদিন কথা বলছি, এটাই অনেক কিছু, এর বেশি কিছু আশা করো না। আমি নুসরাত ইসলাম, ধানমন্ডি 27 থেকে এসেছি। আমার যখন 4 বছর তখন আমার মা মারা যায়। তো এরপরে হচ্ছে আমার বাবা আরেকটা বিয়ে করে আমাকে বড় করছে। মেইনলি হচ্ছে আমার দাদি, মানে ছোট থেকে দাদির কাছেই বড় হয়েছি। ঘটনাটা ছিল 2021। তো হুট করে একদিন আমি আর আমার ফ্রেন্ড বাহিরে বিকেলে হাঁটতে বের হই। তো তখন একটা ছেলেকে দেখতে পাই। খেয়াল করলাম যে ছেলেটা আমাদের দিকে বারবার তাকাচ্ছে, মুচকি মুচকি হাসছে। তো এইভাবে ওই বিকালটা শেষ হয়। এরপরে পরের দিন সকালে আবার ওকে দেখতে পাই। ও আমাকে একটা কাগজের নাম্বার লিখে আমাকে ইশারা করে নিচে ফেলে দেয়। তো আমি বুঝতে পারি যে আমাকে দিচ্ছে নাম্বারটা। তো আমি উঠায় নাম্বারটা খুলে দেখি যে নাম্বার। এরপর ওটাকে ছিঁড়ে ফেলে দেই ওর সামনে, ওকে দেখাই ছিঁড়ে ফেলে বাসায় চলে যাই। এরপর থেকে আমি প্রায় খেয়াল করি ও এসে আমার বাসার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, আমি বের হইলে ওকে দেখতাম। তো এইভাবে আমাদের প্রায় 6 মাস কাটে। তখন দেখি ও আমাকে মেসেজ দেয়, ফেসবুকে মেসেজ দেয়। তারপর হচ্ছে ওর সাথে আমার ফেসবুকে কথা শুরু হলো। তো ওর সাথে আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলতেছিলাম, কিছুদিন ফ্রেন্ড হিসেবে কথা বলি। এরপর ও ওর মনের ভাবটা প্রকাশ করে, ও আমাকে প্রপোজ করে, বলে যে আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে, পছন্দ হয়েছে। ওর ফার্স্ট ভালোবাসাই আমি ছিলাম, এর আগে ওর কোনো মেয়েকে এরকম ভালো লাগে নাই, এগুলো সে আমাকে জানায়। তো আমার এদিকটা ভালো লাগে যে একটা ছেলের প্রথম ভালোবাসা। তো আমি সেইভাবে ওর সাথে কথা বলতেছিলাম। এরকম যাওয়ার পরে হচ্ছে 2024 সালে ওকে আমি বলি যে তোমার সাথে আমার যায় না, নিজেকে কখনো কি দেখছো তুমি যে আমার সাথে প্রেম করতে চাও? তোমার সাথে এতদিন কথা বলছি, এটাই অনেক কিছু, এর বেশি কিছু আশা করো না। তো ও আমার এই কথাগুলো অনেক বেশি হার্ড হয়ে একদমই চলে যায়। ও 4 বছর ট্রাই করার পরে এরকম একটা সিচুয়েশন হয়, তো একদমই চলে যায়। আমাদের 1 বছর কথা হয় নাই। তো ওর মতো করে এত আসলে কাউকে ভালো লাগে নাই, আমার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই। আমি হাল ছেড়ে দিই নাই, আমি 4 বছর ওর পিছিয়ে ঘুরতেছিলাম। এরপর ও আমরা হুট করে একদিন বলতেছিল যে তোমার সাথে তো আমার যায় না, তুমি মানে অনেক কালো, আমি তো অনেক সুন্দর। ডিরেক্ট আমার এটাই বললো যে তোমার সাথে আমার যায় না, তুমি তোমার মতো থাকো, আমার মতো থাকতে দাও। তো এরপর আমার অনেক বেশি কষ্ট লাগে। তো আমি আর ওর সাথে বেশি আগাই নাই, যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি। নিজে প্ল্যান করছি যে আমার একটু আসলে চেঞ্জ দরকার। মানে আমার মনে আমি জিদ করলাম। তারপর আমি একটা ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে বললাম যে আসলে সুন্দর কিভাবে হওয়া যায়, আমি একটু ডাক্তারকে জিজ্ঞেস করলাম। পরে ওনার কাছ থেকে ওগুলো নিলাম, তারপর ওগুলো ফলো করলাম। তারপর কি করলাম, আমি বাংলাদেশের অনেক নাম করা হেয়ার স্টাইলিস্ট আক্তার আলী, আমি ওনার কাছে গেলাম। তারপর একটু ড্রেস আবার চেঞ্জ আনছি। আমি নিজেকে বেটার করতে চেয়েছিলাম এই জন্য যে আমি এমন ভাবে তার সামনে দিয়ে দাঁড়াবো যেন পরবর্তীতে সে আমাকে রিজেক্ট করতে না পারে। এভাবে নিজেকে আসলে চেঞ্জ করতে প্রায় 1 বছর চলে যায়। এরপর আমি সোশ্যাল মিডিয়া অনেক ফটো মানে পোস্ট করি। ওই মেয়েটা পরে আমাকে নিজে থেকে নক দিছে 1 বছর পরে। তো আমি 2025 সালে আমার পরীক্ষার সময় ওকে আমি টেক্সট করি যে কি অবস্থা, কেমন আছো। আগে থেকে একটু বেটার মনে হয়েছে, একটু গেট আপ সেটআপ চেঞ্জ হয়েছে, এর জন্য একটু নক দিলাম। তো আমি যখন ওকে টেক্সট করি, তো এরকম 2-3 দিন কথা বলি। আমাকে এটা বলে যে তোমার সাথে তো কখনো ফেস টু ফেস দেখা হলো না, একসাথে বসে কথা বললাম না, তুমি যদি চাও আজ আমার সাথে বাইরে ঘুরতে যেতে পারো। তো আমি রাজি হলাম যে ঠিক আছে যাব। তো ওর সাথে প্রথম যাই। তো ওই রিক্সার মধ্যে ও আমাকে জিজ্ঞেস করে যে তোমার দিনকাল কেমন যাচ্ছে, এক্সামের পর কি করবা, কি প্ল্যান। তো তখন ওকে আমি বলি যে তুমি তো জানোই যে আমার যেহেতু মা নেই, দাদি নানুর কাছে বড় হয়েছি, তো সেই ক্ষেত্রে আমাকে পরীক্ষার পরে ওরা বিয়ে দিয়ে দিবে, ছেলে দেখতেছে বাসা থেকে। তো আমাকে ফান করে বলে যে বিয়ে দিয়ে দিবে, তাহলে আমাকে বিয়ে করো। তো আমি একটু ইমোশনাল হয়ে বলি যে তুমি আমার সিরিয়াস বিষয় নিয়ে ফান করতেছো। তো ব্যাপারটা ওর খারাপ লাগে, ও সরি বলে যে আমিও সিরিয়াস, মানে ফানের মধ্যেই বলে ফেলে আমিও সিরিয়াস। পরে এই কথাবার্তা হয় যে তুমি কেমন ছেলে চাও, বিয়ের পর কেমন লাইফ চাও, কি করবা, এইসব বিষয়ে কথা বলতে বাসায় চলে আসি। ও বুঝতে পারে যে আমি একটু ওর প্রতি আকৃষ্ট হয়েছি। তো হঠাৎ একদিন আমার বাসা থেকে বলে যে ছেলেপক্ষ দেখতে আসবে শুক্রবারে, আমাকে ফ্যামিলি থেকে বিয়ে দিবে, ছেলে দেখতেছিল, ছেলে নাকি শুক্রবার দেখতে আসবে আমাকে। তো আমি তখন ওকে নক করি, এটা জানার পর ওকে বলি যে এরকম। তখন ও বলে ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলি দেখো, আমি আমার ফ্যামিলি দেখতেছি। তো ওইভাবে আমি একটু কষ্ট করে আমার ফ্যামিলিকে আটকাই যে ছেলেপক্ষ আসতে না বলো এরকম। তো তারপর সেও তার বাবা মাকে জানায়, সে হয়তো অনেক কষ্ট করে রাজি করাইছে তার বাবা মাকে যে ঢাকায় একটা মেয়ে পছন্দ হয়েছে, দেখতে যাইতে হবে। তো ওর বাবা মা আসে আমাকে দেখে যায়, এমনি দেখে যায়, বিয়ের কোনো কথা আগায় নেই। ওর বাবা মা পছন্দ করছে, সবাই করছে। তারপর আমার ফ্যামিলি কোনোভাবেই মত দিচ্ছিল না যে প্রেমের সম্পর্ক কখনোই মানবো না, কেউ রাজি ছিল না। অনেক কষ্ট করে রাজি করাই, বলি যে বিয়ে না দিলে তোমাদের মান সম্মান নষ্ট করে একদম পালায়া চলে যাব। তো যখন এই কথাটা আসে যে পালায়া চলে যাব, তখন ওরা ভাবে যে ঠিক আছে, তোমার যা হবে হবে, ভবিষ্যতে খারাপ কিছু হলে আমাদের কাছে আসতে পারবে না, আমাদের রাস্তা বন্ধ। আমি তখন অনেক টেনশনে ছিলাম যে কি করব, ফ্যামিলির বিরুদ্ধে যে বিয়ে করব নাকি এখানেই শেষ করে দিব। তো আমি বুঝতে পারি ওর দিক থেকে যে ও অনেক বেশি ভালো, আমাকে অনেক বেশি ভালো রাখবে। তো ও যেহেতু আমার পিছে 5 বছর ঘুরছে, আশা করি ওর থেকে ভালো কিছুই পাবো। তো আমি ফ্যামিলির সাথে ওইভাবেই বলি যে না ঠিক আছে, তোমরা আমাকে অ্যাকসেপ্ট করো না, আমি ওর কাছেই বিয়ে করব।
তো এরপর তাদেরকে অনেক কষ্ট করে রাজি করাই, এরপর ওরা আবার দেখতে আসে, তখন বিয়ের দিন ফিক্সড হয়। তো এরপর আমাদের বিয়েটা হয়। দুই পরিবার হচ্ছে বিয়েতে রাজি ছিল, বাট তারা মন থেকে কেউ খুশি ছিল না যে আমাদের বিয়ে হোক। তো আমার ইচ্ছে ছিল আর বাকি মেয়েদের মতোই যে একটু ভালোভাবে বিয়ে হবে, তবে সেটা হয় নাই। আমার ফ্যামিলি থেকে বলতেছিল আমাকে যে তোমাকে চাচ্ছিলাম আরো ভালো জায়গায় বিয়ে দিতে, আরো ভালো জায়গায় বিয়ে দিলে হয়তো বা আমাদের থেকে অনেক কিছু পাইতাম, যেহেতু নিজের ইচ্ছে করতেছে, সো এভাবেই করতে হবে, কিছু করার নাই। তো বিয়ে হওয়ার 15 দিন পরে আমি ওর কাছে চলে আসি। তো ওর ফ্যামিলি যেহেতু গ্রামে থাকে, তো আমরা একটা বাসা নিয়ে সংসারটা শুরু করি। আমি যেহেতু রান্না বান্না একদমই পারতাম না, ও আমাকে অনেক বেশি হেল্প করতো। তো ও আমাকে 1 বছরে এত বেশি ভালোবাসছে যে এই 1 বছরের ভালোবাসা নিয়ে আমি ওকে ছাড়াও 1 যুগ পার করতে পারবো। মানে ও অনেক বেশি ভালো, আমাকে সব দিক দিয়ে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি ভালোবাসে। আমার কাছে ওর কোনো খারাপ দিকই নাই। এটা আমারও বিশ্বাস করতে কষ্ট হয় যে একটা মানুষ সব দিক দিয়ে কিভাবে পারফেক্ট, মানে সব দিক দিয়ে ভালো। আজ পর্যন্ত আমাদের কোনো ঝগড়া হয় নাই, যতটুকু হয় সব আমার ভুলের জন্য। আমি একটু অন্যরকম, শুধু শুধু রিয়েক্ট করি, শুধু শুধু একটু অন্যরকম ব্যবহার করি। তো ও হচ্ছে আমার সাথে উল্টা রিয়েক্ট না করে সব মানিয়ে নেয়। তো এটা বুঝতে পারি যখন এখন আমি আর শুধু শুধু কোনো রিয়েক্ট করি না। তো এইভাবেই মানে অনেক সুন্দরভাবেই যাচ্ছে আমাদের জীবন। তো আমি চাই যাতে সবসময় এরকম থাকে। পরিবারের কি অবস্থা? আপনার পরিবার কি এখন সন্তুষ্ট? এখন তো সন্তুষ্ট, কারণ ওরা এখন দেখতেছে যে না, অনেক বেশি ভালো আছে। প্রতিদিন রাতে এসে জিজ্ঞেস করে যে তোমার কি মন ভালো আছে নাকি, ভালো লাগে কিনা। যদি বলি যে না, একটু বাসার মানুষকে মনে পড়ছে, ভালো লাগে নাই, তখনই ও আমাকে নিয়ে নিচে চলে যায় আইসক্রিম কিনে দিতে, যে চলো আইসক্রিম খাবার, একটু নিচে ঘুরে বাতাস খেয়ে আসবা। বিয়ের পরে আলহামদুলিল্লাহ 1 বছর হবে, তো সামনের মাসে, এই পর্যন্ত কোনো ঝামেলাই হয় নাই। তো দেখেন, আমি যেহেতু কালো, আমি এটা সুন্দর বউ পাইছি, তো এই দিক থেকে আমি খুশি আছি। এখন ও যেহেতু সুন্দর, কম বয়স একটু কম, এখন ওর দিক থেকে যদি ভুল কিছু হয় তা হতে পারে। এখন আমি হচ্ছে যেহেতু অফিসে থাকি, সারাদিন 12 ঘন্টা ডিউটি করি, ও বাসায় একা থাকে। তো এখন যেহেতু তোর বয়স কম, একটা ভুল হয়ে যেতে পারে। তো আমি এই দিক থেকে সবকিছু ওরা বুঝাই যে এরকম যদি ভুল করো তাহলে তুমি নিজে থেকেই পস্তাবা, আমার মধ্যে এরকম একটা জামাই তুমি মানে মিস করবা। এটা তুমি নিজেই বুঝতেছো যে আমি তোমার কতটা ভালোবাসি, কত চেষ্টা করি তোমাকে ভালো রাখার জন্য। দেখো, তুমি হয়তো সুন্দর একটা ছেলে পাবা, কিন্তু আমার মতো করে তোমার তো এরকম কেউ ভালোবাসবে না। আর এটা তুমি তো অন্তত এই 1 বছর তুমি দেখছো যে আমি তোমার কতটা ভালোবাসি, কতটা কেয়ার করি, কিরকম ভালো রাখার ট্রাই করি, তুমি তো সবই দেখছো। আর আমি হচ্ছে ওর যত ফ্রেন্ড ছিল, ক্লাস ফ্রেন্ড ছিল, ওর মেসেজ যাদেরকে ওরকমের ভাবে একটু অন্যরকম মনে হতো, আমি সবার সাথে সম্পর্ক ত্যাগ করে রাখছি। আমি সবসময় চাইতাম যে একটা ভালো ছেলে হবে, যে আমাকে কেয়ার করবে, ভালো রাখবে, ভালোবাসবে। তো মানে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, এমন কোনো কিছু আশা করি নাই বা করিও না। সে যেমন আছে তেমনই ভালো। ও কি বলবো ওর ব্যাপারে বলা শুরু করলে আসলে শেষ হবে না। বিয়ের পর আমি কোনো ছেলের সাথে কথাই বলি নাই। বাহিরের ছেলে তো দূরের কথাই, আমার কাজিন কারোর সাথে কথা বলি না। কাজিনদের সাথে কথা বলা নিষেধ করে দিয়েছেন? না, কাজিন বলতে দু একটা কাজিন যদি থাকে হচ্ছে অন্যরকম কথাবার্তা বলে, তো আমি ওদের সাথে আর কি কন্ট্যাক্ট এরকম ভাবে করতে দিই না। ওর তো মেয়ে ফ্রেন্ড ছিল অনেকগুলাই মোটামুটি, তো কারোর সাথেই কোনো যোগাযোগ রাখতে দেই নাই বা দিবও না। আমি আসলে ওর মা ছাড়া ওর পাশে কাউকে সহ্য করতে পারি না, আর পারবো না। লাস্ট একটা কথা বলতে চাই যে আমি হচ্ছে সবসময় দোয়া করি যে পৃথিবীর সব মেয়ে যেন ওর মতো একটা হাজবেন্ড পায়। আমি যখন দেখি যে আমার আশেপাশের অনেকেই ভালো নেই বিয়ে করে, আমার প্রায় মানুষই, যে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, ওরা বেশিরভাগ ভালো নেই, ডিভোর্স হয়েছে, কয়েকজনের তো 2টা-3টা করে বিয়েও হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন মিলাই যে না, আমি আমার আশেপাশে সবার থেকে অনেক বেশি ভালো আছি, তো সেখান থেকে ওর প্রতি আমার আর কোনো চাওয়া নাই। আমি সবসময় ওকে বলি যে তুমি কখন আমার সাথে চিট করো না। ও যখন বাসায় আসে, আমি প্রতিদিন রাত্রে ওকে হচ্ছে কসম কাটাই যে আমি যদি কখনো মারা যাই তুমি বিয়ে করতে পারবে না, তুমি যদি বিয়ে করো তাহলে সেই কষ্টে আমার কবর ফেটে যাবে। মানে এরকম ওকে বলি, ও ব্যাপারটা হাসে, আমাকে হাইসা বুঝায় যে না, বিয়ে করব না। আর যদি বলি কখনো চিট করো তাহলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো না। তো এই 2টা কথা হচ্ছে আমি ওকে প্রতিদিন বলি। আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন এবং আপনাদের এই মূল্যবান গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।